This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক বাঙালি পরিবার অসহায় তাদের সন্তানকে হারিয়েছে। ভূস্বর্গে জঙ্গি হানায় মৃত্যু হয়েছে বাঙালি পর্যটকের। কাশ্মীরে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে কলকাতার বাসিন্দার। মৃত্যু হয়েছে বৈষ্ণবঘাটের বাসিন্দা 40 বছরের বিতান অধিকারী। গত 8 এপ্রিল ফ্লোরিডা নিবাসী বিতান কাশ্মীরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। 16 এপ্রিল সপরিবারে কাশ্মীরে বেড়াতে যান। 24 তারিখ কলকাতায় ফেরার কথা ছিল, কিন্তু না, বিতান বাবুর বাড়ি ফেরা হলো না। সেই বাড়ি থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন আমাদের সহকর্মী সায়ন্ত। একদমই, দেখো, বিতানের 24 তারিখে তার স্ত্রী পুত্রকে নিয়ে কাশ্মীর থেকে ফেরার কথা ছিল, তার আগেই আজ ঘটে গেল সেই মর্মান্তিক এবং নৃশংসতম ঘটনা। আমি অর্ঘ্যকে সেই বাড়িটা দেখাতে বলবো, তার ফ্ল্যাট, এবং ফ্ল্যাটের দোতলায় তার স্ত্রী পুত্রকে নিয়ে এইখানে উঠেছিলেন গত 8 এপ্রিল। ফ্লোরিডা থেকে তিনি ফেরেন, একটি আইটি সংস্থায় তিনি কর্মরত ছিলেন। 16 এপ্রিল তিনি কাশ্মীর ঘুরতে যান এবং আগামী 24 এপ্রিল তার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু আজ সন্ধ্যাবেলা বিকেলবেলা নাগাদ তার এই খবর আসে তার বাড়িতে। মূলত তার পরিবার সদস্যরা জানাচ্ছেন যে আজ সকালে তাদের সঙ্গে কারোর কথা হয়নি, কিন্তু এমন ঘটনা ঘটে যাবে তারা কোনো আঁচও করতে পারেনি। যথেষ্ট হাসি খুশি ছিলেন এবং ঘুরতে যাওয়া নিয়েও তারা যথেষ্ট উচ্ছ্বসিতও ছিলেন যে কাশ্মীরে ঘুরতে যাচ্ছেন। জম্মু কাশ্মীর প্রায় 8 থেকে 9 দিনের ট্যুরে তারা গিয়েছিলেন। এই ট্যুরে আজ পহলগাঁও, গুলমার্গ অনেক জায়গায় তাদের ঘোরার কথা ছিল। আমি অর্ঘ্যকে ছবিটা দেখাতে বলবো। পাড়ার মুখে এলাকার বাসিন্দারা এসছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু এইখানে রয়েছেন। আমি দেখাবো রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি কিন্তু যখন থেকে খবর পেয়েছেন তখন থেকে আছে। আমি অরূপদার সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। অরূপদা, কি আপনারা কম খবর পেলেন এবং দেহ কখন আনা হবে সেটা যদি বলেন একটু। আমাদেরকে খবরটা ঠিক সন্ধ্যাবেলায় মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। তখন পর্যন্ত আমরা জানতাম অসুস্থ। আমি সঙ্গে সঙ্গে আমাদের স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ দাসকে নিয়ে বাড়িতে আসি। ওনার এক মামাতো দাদা আছেন, তিনি অত্যন্ত ভেঙে পড়েছেন, তাকে শান্ত করার চেষ্টা করছিলাম। তার মধ্যেই খবর পাই যে তিনি আর আমাদের মধ্যে নেই। পরবর্তীকালে আমি ওনার স্ত্রীর সঙ্গে দুবার কথা বলি। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার স্ত্রীর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন। আমাদের হোম ডিপার্টমেন্ট, আমাদের দিল্লি আরসি অফিস, তারা সবসময় তাদের সঙ্গে যোগাযোগে আছেন এবং যত দ্রুত সম্ভব তাদের কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। সেই পুত্র নিরাপত্তার মধ্যে রয়েছেন তো? হ্যাঁ, তারা নিরাপত্তা এই মুহূর্তে তারা জম্মু কাশ্মীরের ট্যুরিজম ডিপার্টমেন্টের একটি গেস্ট হাউসে আছেন। শুধু ওনারা নয়, সমস্ত যারা আহত হয়েছেন বা যারা নিহত হয়েছেন তাদের পরিবাররা আছেন। আর ওনার বডি এখন শ্রীনগর গভর্নমেন্ট হাসপাতালে আছে। যতখানি খবর পাওয়া গেছে আগামীকাল পোস্টমর্টেম হবে, তারপরে তো তারা পাঠাবার ব্যবস্থা হবে। দেখা গেল যে অরূপ বিশ্বাস গোটা বিষয়টি গোটা বাড়িতে এসে তিনি মানুষ তাদের পরিবারের সঙ্গে কথা বলেছেন। দেহ যাতে শ্রীনগর হাসপাতালে ময়না তদন্তের পর রাজ্যে দ্রুত নিয়ে আসা যায় এবং তার বাড়িতে নিয়ে আসা যায়, তার বিষয়টি তদারকি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও নির্দেশ দিয়েছেন অরূপ বিশ্বাসকে গোটা বিষয়টি দেখার জন্য এবং তিনি নিজে টালিগঞ্জ বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী হিসাবে গোটা বিষয়টি কিন্তু দেখভাল করছেন। এলাকার কাউন্সিলর প্রসেনজিৎ দাস রয়েছেন এবং এলাকার যারা বাসিন্দা রয়েছে তারাও রয়েছেন। এমন ঘটনা যে ঘটে যাবে কেউ আজ করতে পারেনি। এক ইউএস থেকে এলেন, ঘুরতে গেলেন, আর ঘটে গেল এই ধরনের মর্মান্তিক। পরিবার কি বলছে একবার শোনাই। সায়ন্ত, একটু সঙ্গে থাকো। খবর দিয়েছে বর্দা আর নেই, বর্দা আর নেই। আমার ছোট বাবা, এই ছোট বাবাটাকে আমি ওর বাবার মুখ দেখাবো কি করে? আমি ভেবে পাচ্ছি না, আমি কি করব। সায়ন্ত, আমরা দেখাচ্ছিলাম পরিবার কান্নায় ভেঙে পড়েছে। ভেঙে পড়াটা খুব স্বাভাবিক। সায়ন্ত, আরও একটা বিষয় জানতে চাইবো, কত বাঙালি ওখানে আছেন এই মুহূর্তে? তারা সেফ তো? দেখো, রাজ্যে যে টাফি অর্থাৎ পূর্বাঞ্চলীয় যে ট্যুরিজম সংস্থা টাফির তরফে কিন্তু একটা বিষয় বলা হচ্ছে, প্রায় 900-র উপরে বাঙালি পর্যটক শুধু জম্মু কাশ্মীর লাদাখে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে গত 1 মাসে। এখনও বহু পর্যটক কলকাতা থেকে বা বাংলা থেকে সেখানে রয়েছেন। আপাতত তাদের প্রত্যেকের সঙ্গে পরিবারের লোকজন কিন্তু কথা বলার চেষ্টা করছে, যোগাযোগ করার চেষ্টা করছে। বিভিন্ন জেলা প্রশাসন পাশে দাঁড়িয়েছে যে যারা জম্মু কাশ্মীরে রয়েছে তারা সেফ আছে কিনা সেটা জানার চেষ্টা করছে। কিন্তু যেটা উদ্বেগ বাড়াচ্ছে সেটা হচ্ছে
যে পর্যটন কাশ্মীরকে পর্যটনে 370 ধারা লোপের পর যে পর্যটন ব্যবস্থা উন্নতি ঘটেছিল, সেই মেরুদণ্ডে কিন্তু কোথাও না কোথাও আঘাত লাগবে এই মৃত্যুতে। স্বাভাবিকভাবেই নৃশংসতার বলি হয়েছে বহু পর্যটক, সেই ধাক্কা কিন্তু সামলে উঠতে বেশ খানিকটা সময় লাগবে কেন্দ্রীয় সরকারের এবং জম্মু কাশ্মীর পর্যটন সংস্থার পর্যটন ব্যবসার মধ্যে। দেখো, যে ঘটনা যে ঘটেছে সেটা কিন্তু মূলত পরিকল্পিত এবং সেই ঘটনা কিন্তু রেকি করে যাওয়া হয়েছিল বলে ইতিমধ্যেই সেনা গোয়েন্দারা কিন্তু এক প্রকার নিশ্চিত। স্বাভাবিকভাবে পর্যটকদের উপরে হামলা সাম্প্রতিককালে কিন্তু ঘটেনি। পর্যটকদের উপরে আমি দেখছিলাম সায়ন্ত, মানে তীর্থযাত্রীদের উপর হামলা ঘটেছে। 95 সালে দেখছিলাম 6 জন বিদেশি পর্যটককে অপহরণ করেছিল জঙ্গিরা, কিন্তু এত বড় একটা হামলা রিসর্টে ঢুকে নাম জেনে পরিচয় জেনে তারপরে তাকে হত্যা করা হচ্ছে, सत्य এটা ঘটে। खुशी नहीं था कि हम बचेंगे कि नहीं बच पाएंगे। 2 मिनट का फासला था, अगर 2 मिनट में हम बाहर नहीं निकलते तो आज हम यहाँ पे नहीं दिखाई देते थे। कुछ नहीं, बस लोगों ने आवाज़ दी है कि फायरिंग हो रही है और चलते जाइए। बस ऐसे दौड़ा, आगे आगे दौड़ते जा रहे थे हम लोग और पीछे से लोग आ रहे थे, हमको धक्के दे रहे थे, हम लोगों के पैरों में भी आ गए। फिर उन्होंने मुझे उठाए, बच्चे को, ये मेरा बेटा भी है वो पीछे था, उनको निकाले। हम पीछे ध्यान ही नहीं दे रहे थे क्योंकि हमको आगे की सोचना था। हम जब मिनी स्विट्जरलैंड में पूरा घूमे फिर निकल रहे थे तो ये हादसा हुआ। अच्छा, किसी को गोलियां चलाते हुए देखा? नहीं, मैंने गोलियां चलाते हुए नहीं देखा, क्योंकि हम 20 फीट दूर थे, 20 फीट पीछे गोलियां चल रही थी। तो हमने पीछे मुड़ के भी नहीं देखे क्योंकि लोग एक दूसरे को कुचल रहे थे। गेट छोटा था, जैसे गोलियों की आवाज आई ना, हम वहाँ से भाग गए। अच्छा, वहाँ से भाग गए। किसी को देखा गोलियां चलाते हुए? गोलियां चलाते हुए नहीं देखा, बस गोलियों की आवाज आई बहुत। गोली चलाते हुए नहीं देखा, पर 4-5 लोग थे, गोलियों की आवाज बहुत आ रही थी। 10-15 मिनट गोलियां चली कम से कम। 10-15 मिनट गोलियां चली। किसी को गिरते हुए देखा? किसी नहीं, चिल्लाने की आवाज आ रही थी लोगों की, क्योंकि बहुत लोग चिल्ला रहे थे, भगते हुए आए, बहुत लोग चिल्ला रहे थे। मैं टूरिस्ट गाइड पहलगाम हूँ, टूरिस्ट पुलिस में काम करते हैं हम ऑन स्पॉट उस वक्त ड्यूटी, लेकिन हम 2:40 से मुनीर स्टेशन से बाहर निकले हैं। हम वजू के लिए नीचे निकले हैं, तो जहाँ वजू करते हैं तो वहाँ से हम थोड़ा यही 100 मीटर नीचे आ गए हैं मैदान से, मुनीर स्विट्जरलैंड से। तो हमने पीछे 2 फायर सुने हैं, लोग जमा हो गए हैं, हमने ऊपर इसी के साथ ही फायरिंग शुरू हो गया है। अच्छा। फिर जब जाई मौके में वारदात पर पहुंचे हैं तो हमने 3 इंजर्ड को उठाया और रेस्क्यू किया। अच्छा, रेस्क्यू किया है। क्या आप वहाँ पे मौजूद थे उस टाइम? मौजूद थे। अच्छा, कितने टेररिस्ट थे? कितने टेररिस्ट हमने नहीं देखे, हमने खाली फायरिंग देखी। अच्छा, फायरिंग देखी है। तो फिर आपने टूरिस्ट को उठा के जेएमसी पहलगाम हॉस्पिटल से जेएमसी पहुंचाया। अच्छा। तो लोकल लोगों ने भी वहाँ पे बहुत रेस्क्यू किया, लोगों की मदद से सब रेस्क्यू हो गया उधर। जब तक अमला उधर पहुंचा है, क्योंकि वो पहाड़ी इलाका है। पहली बार ऐसा वाक़ा वहाँ पे हुआ? नहीं, कभी नहीं हुआ है। পেহেলগাঁও হামলার দায় স্বীকার লস্করি তৈবা শাখা সংগঠন রেজিস্ট্যান্স ফোর্সের। পাকিস্তানের জঙ্গি সংগঠনের পক্ষ থেকে কাশ্মীরের বিভিন্ন জায়গায় রেকি করা হয়েছিল, এমনটাই সূত্র মারফত খবর, বিশেষ করে পর্যটন কেন্দ্রের বিভিন্ন হোটেলগুলোতে, যার মধ্যে পেহেলগাঁওয়ের বেশ কিছু হোটেলও ছিল। সূত্র বলছে এপ্রিলের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত রেকি করা হয়েছিল। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, ছোট ছোট কতগুলো প্রশ্ন একসঙ্গে করে রাখি। অমিত শাহ তো গিয়ে পৌঁছেছেন, তারপর থেকে তার কার্যক্রম কি, এখনো পর্যন্ত তার তরফ থেকে কোনো নির্দেশ বিভিন্ন ফোর্সের কাছে গেছে কিনা, অপারেশন কিভাবে জারি আছে? দেখো, যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তা যথেষ্ট চাঞ্চল্যকর। বিকেল থেকে আমরা যে খবর জানাচ্ছি তাতে একটা ইঙ্গিত স্পষ্ট যে কিছু আইবি ইনপুট প্রথম থেকেই কিন্তু ছিল। তার কারণ যেভাবে এই সন্ত্রাসবাদী হামলা হয়েছে তাতে এই এলাকা অনেক আগে থেকে রেকি করা হয়েছে এবং এক্ষেত্রে দীর্ঘক্ষণ ধরে এই হত্যা লীলা চালানো হয়েছে এবং তারপর নির্বিঘ্নে তারা এই এলাকা থেকে একেবারে বেরিয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত এই জঙ্গিদের কাউকে আইডেন্টিফাই করা কোনোভাবে সম্ভব হয়নি। অর্থাৎ এসকেপ রুট কি হবে তা প্রথম থেকে ছকে নিয়ে তবেই এই মিশনে তারা নেমেছিলেন এবং এক্ষেত্রে স্থানীয় যারা রয়েছেন বিচ্ছিন্নতাবাদী শক্তি, তাদের মদত ছাড়া, তাদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কখনোই এই কাজ করা সম্ভব নয়। ফলত একদিক থেকে যেমন যারা জঙ্গিরা এই ঘটনার সঙ্গে রয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব আইডেন্টিফাই করে নিয়ে তাদের নিকেশ করা যেমন এই মুহূর্তে লক্ষ্য, তার পাশাপাশি যারা সহযোগিতা করেছে সেই নেটওয়ার্ককে ট্র্যাক করাও কিন্তু এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষ্য। এবং সেই কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছেই প্রথম তিনি যে কাজ করছেন, তিনি আইবি সহ হোম মিনিস্ট্রির আন্ডারে থাকা প্রত্যেকটা এজেন্সি চিফের সঙ্গে তিনি বৈঠক করছেন এবং এই যে নেটওয়ার্ক বা এই যে টেরর মডিউল তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি হচ্ছে। দেখো, যেটা জ্যোতির্ময় বলছিল ঠিক সেই জায়গাটায় যে একাধিকবার জায়গাগুলোকে রেকি করা হয়েছে
আর এমন একটা জায়গা বেছে নেওয়া হয়েছে, অনেকগুলো রিসর্ট অনেকগুলি হোটেলেই কিন্তু এই রকমভাবেই তারা হচ্ছে যে নজরে এনেছিল কোথায় কিভাবে কি করা যায়। যেটা জ্যোতির্ময় বললো যে এসকেপ রুট নিশ্চিত করার পরই কিন্তু তারা সেই অপারেশনে নেমেছিল। এখানে দেখা যাচ্ছে পাহাড় দিয়ে ঘেরা অংশ, সেই জায়গায় যেখানে একটু দুর্গম জায়গাও রয়েছে, অর্থাৎ টুক করে বেরিয়ে যেতে পারবে সেই রকম জায়গাতেই দীর্ঘক্ষণ ধরে অপারেশন চালিয়ে সেনাদের পোশাকে এসে এই অপারেশন চালিয়ে চলে গিয়েছে। ফলে স্থানীয় মানুষজন অর্থাৎ স্থানীয় কোনো সংগঠন যেটা জ্যোতির্ময় বলছিল সেরকম যোগসাযোগ ছাড়া এত বড় অপারেশন ঘটানো জঙ্গি সংগঠনের পক্ষে সম্ভব নয়। ফলে কারা কারা যুক্ত রয়েছে সেটাও যেমন চলছে খোঁজ নেওয়া, পাশাপাশি নতুন করে কোনো অ্যাটাক হয় কিনা, অন্য কোথাও কোনো নাশকতার ঘটনা ঘটে কিনা সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে ইন্টেলিজেন্স সতর্ক রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। 2 নম্বর যেটা হচ্ছে যে এতক্ষণ ধরে যে অপারেশন চললো সেখানে তারা বেছে বেছে যখন খুন করছে এবং তাদের ধর্ম পরিচয় জেনে নিচ্ছে, ধর্ম পরিচয় জেনে তাদের ধর্ম পরিচয় জানার পরেও জামা কাপড় সেই জায়গায় তারা আবার নির্দিষ্টভাবে চিহ্নিত করছে যে সে কোন ধর্মের, তারপর তাকে গুলি করে খুন করা হচ্ছে। এইটা কিন্তু গোটা দেশ জুড়ে একটা রিপারকাশন তৈরি করবে। 1, 2 এই জঙ্গিরা কতটা নৃশংস হতে পারে সেটা তারা দেখিয়ে দিচ্ছে, যে কারণে আজকে পহেলগাঁওয়ে একদম বলা চলে ক্যান্ডেল মিছিল হয়েছে এবং সেখানে স্লোগান যেটা উঠছে যে মানুষকে ভাতে মারার পরিকল্পনা হচ্ছে সেই স্লোগান উঠছে, পর্যটনকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে এই জঙ্গিরা করছে সেই স্লোগান পহেলগাঁওয়ের সাধারণ মানুষ তুলছেন। সব মিলিয়ে কিন্তু কাশ্মীরের মানুষের সঙ্গে যারা অন্তত শান্তিপ্রিয় মানুষ, যারা এই পর্যটনকে কেন্দ্র করে তাদের জীবন জীবিকা নির্বাহ করছেন, সেটা হোটেল হোক, সেটা পরিবহন ব্যবস্থা হোক, যে কোনো বিষয় হোক না কেন, এই জায়গায় কিন্তু কোথাও একটা যুদ্ধ বেঁধে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি রয়েছে। অর্থাৎ জঙ্গিরা এসে যদি এই জায়গায় এরকম যে ঘটনা ঘটিয়ে গেল আজকে, এতগুলো মানুষের মৃত্যু পর্যটকদের বেছে বেছে যারা বেড়াতে গেছে। আমরা যে খবর পাচ্ছি, বড় খবর ব্রেক করছি আমরা, সৌদি সফর কাটছাট করে সম্ভবত আগামীকাল সকালেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। সৌদি সফর কাটছাট করে দেশে ফিরছেন আগামীকাল সকালেই প্রধানমন্ত্রী। ডিটেইল নেব, রক্তিম রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী রক্তিম। এই মুহূর্তে খবর হচ্ছে সৌদি আরবের রাজা মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের জন্য একটা নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেই নৈশভোজ অ্যাটেন্ড করছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরে পেহেলগাঁওতে জঙ্গি হামলার পর সেই সফর কাটছাট করা হচ্ছে। ইতিমধ্যে যেটা খবর, আজ রাতেই তিনি বিমানে রওনা দিচ্ছেন। সূত্রের খবর 5:30 ভারতের পালাম বিমানবন্দরে, দিল্লির পালাম বিমানবন্দরে 4:30 সময় কিন্তু পৌঁছে যাবেন নরেন্দ্র মোদী এবং তারপর সিসিএস এর বৈঠক আছে, সেই বৈঠকে তিনি এখানে নিরাপত্তা বিষয়ক নিয়ে বৈঠক করবেন এবং তিনি যে সফর ছিল সৌদি আরবের সফর, সেই সফর কিন্তু উনি কাটছাট করছেন এই মুহূর্তে, এমনই খবর। শুভজিৎ, বড় খবর, নিঃসন্দেহে বড় খবর। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। সৌদি সফর কাটছাট করে আগামীকাল ভোরেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক কর্মসূচি ছিল কিন্তু কাটছাট করে প্রধানমন্ত্রী ফিরে আসছেন। বড় খবর, রক্তিম বলছিল সৌদির রাজ পরিবার রাজার সঙ্গে নৈশভোজের একটা কর্মসূচি ছিল, সেটাও বাতিল করা হয়েছে। আগামীকাল সকালেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। বড় খবর, তন্ময়ের কাছে আবারও যাবো। তন্ময়, সৌদির রাজা, তাকে অন্তত বোঝানো গেল যে আমাদের প্রতিবেশী তারা কতটা বেয়াদব। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি রয়েছেন এই দেশে এই মুহূর্তে, তিনি অন্তত বুঝতে পারলেন যে কোন বেয়াদবরা আমাদের প্রতিবেশী। একেবারেই দেখো এই জায়গাটাতেই কিন্তু বারবার যে ভারত বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক সম্মেলনে বোঝানোর চেষ্টা করে যে কারা কারা এই উপমহাদেশকে অশান্ত করতে চাইছে। আজকে যেন হাতে নাতে সেই প্রমাণ, সেটা ইউএসএ ট্রাম্পের সহযোগী হন তিনি পেয়ে গেলেন, তিনি বোধহয় সম্ভবত আমাদের দেশেই রাজস্থানে রয়েছেন। পাশাপাশি আজকে সৌদিতে গিয়ে কিন্তু সেখানেও সেই একই বার্তা অন্তত পৌঁছালো যে কি ঘটনা ঘটেছে এই জম্মু কাশ্মীরে পেহেলগাঁওতে। ফলে প্রধানমন্ত্রী কাটছাট করে সফর কাটছাট করে যদি ফিরে আসেন শেষ পর্যন্ত, তাহলে কিন্তু বলা চলে বড়সড় কোনো পদক্ষেপের দিকে আমাদের দেশ এগোতে পারে এই জঙ্গিদের বিরুদ্ধে। অন্তত এর আগেও আমরা সেই উদাহরণ দেখতে পেয়েছি একাধিকবার। ফলে অত্যন্ত কড়া অবস্থান নিতে চলেছে ভারত, এমন একটা ইঙ্গিত কিন্তু মিলতে শুরু করেছে। কারণ অত্যন্ত তড়িঘড়ি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছেছেন এবং বৈঠক করছেন সেখানে বিভিন্ন ব্রাঞ্চের প্রধানদের সঙ্গে। ফলে সব মিলিয়ে একদিকে কাশ্মীরের পরিস্থিতি জেনে নেওয়া, অন্যদিকে প্রধানমন্ত্রী দেশে ফিরে আসছেন তড়িঘড়ি। তন্ময়, তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমরা একটা পোস্ট দেখাচ্ছি এক্স স্যান্ডেলে। এই ঘটনা নিন্দা করেছেন জেডি ভান্স, ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট আমেরিকার। তিনি এই মুহূর্তে ভারতে রয়েছেন, জয়পুরে ছিলেন আজকে। তিনি এই ঘটনার সাক্ষী রইলেন, এই মাটিতে পা রেখে
অন্ততপক্ষে এবার আমেরিকা বুঝতে পারছে যে কোন বেয়াদবরা আমাদের প্রতিবেশী। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন জেডি ভান্স। নিঃসন্দেহে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বড় প্রভাব পড়তে চলেছে, যেটা বারবার ভারতের তরফ থেকে দাবি করা হয় গোটা উপমহাদেশকে অশান্ত করছে পাকিস্তান। সেটা বোধহয় আজকে জেডি ভান্স ভারত থেকে এই মাটিতে দাঁড়িয়ে উপলব্ধি করতে পারলেন। জানি না আন্তর্জাতিক ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে কিনা। তন্ময়ের কাছে আবারও যাব। তন্ময়, নজর থাকবে আন্তর্জাতিক ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়ে কিনা। একটু আগে সায়ন্তর সঙ্গে কথা হচ্ছিল, তার আগে এক বিশেষজ্ঞের সঙ্গে কথা হচ্ছিল আর্যবাবু। প্রত্যেকেই বলছিল যে যতবার পাকিস্তান এই বেয়াদবি করেছে ততবার তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত একাধিক হাই প্রোফাইল বৈঠক হচ্ছে, বিভিন্ন ফোর্সের সঙ্গে বৈঠক হচ্ছে। কি অনুমান? এরকম দিকেই কিন্তু এগোচ্ছে, কারণ এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে বাংলাদেশের অস্থিরতাকেও পাকিস্তান ব্যবহার করতে চাইছে জঙ্গি কার্যকলাপের ক্ষেত্রে। সেখানেও অভিযোগ উঠেছে যে বাংলাদেশে হাতিয়ার করে বাংলাদেশের মাধ্যমে ঢুকে পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী অঞ্চলে এই দেশের রয়েছে সেখানে ঢুকে কোনো নাশকতামূলক ঘটনা ঘটানো। এবং তারপর আমরা দেখতে পেয়েছি মুর্শিদাবাদের ঘটনা ঘটে গেছে। ফলে কোথাও কোনো লিঙ্ক রয়েছে কিনা, পাকিস্তান জঙ্গিদের দিয়ে এই ঘটনা ঘটাচ্ছে কিনা, সেখানে কি কি ধরনের লিঙ্ক রয়েছে, কতটা সক্রিয় রয়েছে, কতটা সরাসরি হস্তক্ষেপ রয়েছে, এই বিষয়গুলো কিন্তু এবার উঠে আসতে চলেছে। কারণ যে কথা তুমি বলছো যে আন্তর্জাতিক প্রভাব, ফলে এই জঙ্গি সংগঠনগুলো দেশকে কিভাবে বলা চলে বিভিন্ন জায়গায় তারা অশান্ত করতে চায়, অশান্তি তৈরি করতে চায়, সেই একটা উদাহরণ হাতে গরম। এখনই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যিনি ডেপুটি তিনি পেয়ে গেলেন এই দেশে থাকাকালীন, রাজস্থানে থাকাকালীন। তন্ময় আমার মনে পড়ে যাচ্ছে 2020 সালে বিল ক্লিনটন, 2000 সালে বিল ক্লিনটন যখন এই দেশে রয়েছেন মার্চ মাসে সম্ভবত 20 তারিখ, তখন এইরকম একটা জঙ্গি হামলা হয়েছিল। বেশ কয়েকজন শিখ তাদেরকে হত্যা করা হয়েছিল অনন্তনাগে। তন্ময়, এবারে এই ঘটনা ঘটছে, বারে বারে এই ঘটনা ঘটছে। কারা করছে? সেই মুসলিম জঙ্গি সংগঠন, কতগুলো নিষিদ্ধ সংগঠন। কোথা থেকে তারা মদত পাচ্ছে? অন্তত অভিযোগ বা প্রমাণ বলছে পাকিস্তান থেকে মদত আসছে। ফলে পাকিস্তানের মদতে বারবার একাধিক জঙ্গি সংগঠন তারা এই দেশের বিভিন্ন প্রান্তে নাশকতামূলক কাজকর্ম চালাচ্ছে। যেটা আজকে পহেলগাঁও, যেখানে একটি সংগঠন তারা স্বীকার করে নিয়েছে এই নাশকতার ঘটনা, এই নাশকতার দায় তারা নিয়ে নিয়েছে। এবং তারপর ইন্টেলিজেন্স মারফত যা খবর পাওয়া যাচ্ছে, পাশাপাশি দেশের অন্য প্রান্তে যে ঘটনা ঘটছে, অন্য জায়গায় যে যোগ পাওয়া যাচ্ছে, ইভেন আমরা যে কথা বারবার বলছিলাম বাংলাদেশ যখন অশান্ত, পাকিস্তান সেখানেও ঢোকার চেষ্টা করে, অন্তত ইন্টেলিজেন্স বা গোয়েন্দা মারফত যে খবর পাওয়া যাচ্ছিল, একাধিক জঙ্গি সংগঠনকে সক্রিয় করে এই দেশে ঢুকিয়ে নাশকতা। এই যে পাকিস্তানের সেনাপ্রধান গরমাগরম কথা বলেছিলেন কয়েকদিন আগে, তিনি তো গেছিলেন বাংলাদেশে। একেবারেই সব মিলিয়ে একটা দিকে কাশ্মীর, অন্যদিকে এই বাংলাদেশে এখন যা পরিস্থিতি, যেহেতু বাংলাদেশে কোনো রকম ল অ্যান্ড অর্ডার নেই বলে দাবি করছেন সেখানকার বাসিন্দাদেরই একটা বড় অংশ, বাংলাদেশের মানুষদের বড় অংশ। ফলে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সেখানকার যে মৌলবাদী সংগঠনগুলো রয়েছে, সেখানকার যে নিষিদ্ধ সংগঠনগুলো যেগুলো এখন প্রকাশ্যে রাস্তায় বেরিয়ে তাণ্ডব করছে, সেটা ঢাকা শহর হোক বা বাংলাদেশ জুড়ে হোক, তাদেরকে কাজে লাগিয়ে উত্তর পূর্ব ভারতকে হচ্ছে যে বলা চলে যে একদম অশান্ত করে তোলা, পাশাপাশি আবারও দীর্ঘদিন পর সেই শান্ত কাশ্মীরকে অশান্ত করে দেওয়া, সব মিলিয়ে কোথাও একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে। যার ফলে অমিত শাহ দ্রুত পৌঁছালেন প্রধানমন্ত্রীর নির্দেশে কাশ্মীরে, বৈঠক করছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী দেশে ফিরে আসার প্রস্তুতি নিয়েছেন বলে আমরা জানতে পারছি।